মাসখানেক আগে একটা জটিল কেস সলভ করাতে অগ্নিজিতের হাতে বেশ ভালো অঙ্কের নগদ টাকা এসেছিল, আর আমারও গল্পের বই ভালো বিক্রি হওয়ায় ব্যাগ ফুলে ফেপে উঠেছিল। বৌঠান পাহাড়ে ঘুরতে যাবে বলে পিড়াপিড়ি শুরু করলেও অগ্নিজিৎ মনে মনে ঠিকই করে নিয়েছিল মধ্যপ্রদেশ যাবে, আর সেই জন্যে আগেভাগে টিকিটও বুক করা হয়ে গিয়েছিল। এদিকে পাহাড় যাবার স্বপ্ন ধূলিসাৎ হতে দেখে বৌঠানের রাগে টসটসে মুখখানা ছিল দেখবার মতো। গজগজ করতে করতে দ্রুত পায়ে রান্নাঘরে গিয়ে ঠক ঠকাং শব্দে রান্না শুরু করে দিল। তবে হাওয়া বদলে বৌঠানের গোসা তো ভেঙেছিল। বেজায় খুশি হয়েছিল অনুসুয়া, তাই তার নিয়মিত ঠেস মারা কথাগুলো 2-3 দিন পর থেকে বন্ধ হয়েছিল। না না, ঠিক ঘোরা নয়, সময় কাটাতে গিয়েও বন্ধু অগ্নিজিৎ সেখানে একটি নতুন কেসে জড়িয়ে পড়েছিল। এই সবে 2 দিন হলো আমি, বৌঠান আর অগ্নিজিৎ সুদূর মধ্যপ্রদেশ থেকে ঘুরে এসেছি। ফেরার সময় অগ্নিজিৎ একবার মশকরা করে বলেছিল, বুঝলে সুবিমল, একেই বলে লক্ষ্মী লাভে কপরদক শূন্য। আজ রবিবার, আমার আর অগ্নিজিতের হাতে তেমন কোনো কাজ না থাকায় আমরা দুজন মিলে ধোয়ার সেবন করছিলাম। অনুসুয়াকে আরেক কাপ চায়ের ফরমাশ করার পর অগ্নিজিতের দিকে তাকিয়ে বললাম, কি হে, কাগজে এমন কি দেখলে যে মনোযোগ সহকারে পড়ে যাচ্ছ? অগ্নিজিৎ আমার কথার উত্তর না দিয়ে এক মনে কাগজে কি যে পড়ছে কে জানে। আমি আবার তাকে ডাকলাম, অগ্নিজিৎ, কি পড়ছো বলবে তো এত মন দিয়ে? সে এবারে খবরের কাগজটা নামিয়ে রেখে বলল, প্রাচীনকালে ঋষি মুনি ঋষিরা বলে গেছেন নারী চরিত্র বেজায় জটিল। এই দেখো না, খবরের কাগজে বেরিয়েছে কোনো এক এলাকায় নাকি এক মহিলা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আমি কিছু বলতে যাব তার আগেই দেখলাম অনুসুয়া এসে হাজির। বোধ করি রান্নাঘর থেকে অগ্নিজিতের এহেন মন্তব্য শুনে সাত তাড়াতাড়ি ছুটে এসেছে। চায়ের পেয়ালাটা টেবিলের উপর রেখে সে রাগান্বিত স্বরে বলল, হ্যাঁ সেই তো, আর তোমরা হলে গিয়ে সব একবারে ধোয়া তুলসী পাতা। অগ্নিজিৎ বলল, আহা, চড়ছো কেন? কাগজে যা দেখলাম তাই তো বললাম। তাচ্ছিল্যভাবে মুখভঙ্গি করে অনুসুয়া চলে গেল। আমি অগ্নিজিতের দিকে তাকালাম, দেখলাম তার ঠোঁটের কোণে একটা ম্লান হাসি উকি মারছে। আমার বুঝতে আর অসুবিধা হলো না যে এই কথাটা সে অনুসুয়াকে উত্ত্যক্ত করার জন্যই বলেছে। এসব তো চলতেই থাকে, অনুসুয়া আর অগ্নিজিতের নিত্যদিনের ব্যাপার। আগেই বলেছি যে আমাদের এখন কোনো কাজ নেই, আর অগ্নিজিতের কোনো নতুন কেসও আসেনি, তাই সে কিছু না পেয়ে অনুসুয়ার সাথে একটু মশকরা করছে। তবে এর ফাঁকে মাঝে মাঝে উপস্থিত হয় অগ্নিজিতের মগজ খাটানোর নানান রসদ। এই তো আজকে সকালেই আমাকে বলল, কি হে সুবিমল, তোমার সেই জনপ্রিয় গল্প শোনালে না তো আমাকে? আমি তাকে আমার সদ্য প্রকাশিত বইয়ের প্রথমের কয়েক পাতা পড়ে শোনাচ্ছিলাম। অগ্নিজিৎ তখন মন দিয়ে আমার গল্প শুনছিল আর আরামকে দ্বারায় হেলান দিয়ে তাল ঠুকছিল। ইতিমধ্যে সেই তালে ভঙ্গ দিতে হন্তদন্ত হয়ে উপরে উঠে এলেন ইন্সপেক্টর ইন্দ্রনারায়ণ চ্যাটার্জি ওরফে ইন্দ্রবাবু। একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বড় বড় করে বললেন, জলদি চলুন অগ্নিজিৎ বাবু, আপনাকে এক্ষুনি একবার থানায় যেতে হবে। ওপর মহল থেকে জোর তলব পড়েছে, একটা নতুন কেস এসেছে। বড় সাহেব চাইছেন আপনি বিষয়টা একটু খতিয়ে দেখুন। এই হঠকারী ঘটনায় আমি আর অগ্নিজিৎ দুজনেই অবাক। কথাগুলো যে তিনি খুব উৎসাহের সাথে বললেন এমনও নয়, তবে তার অভিব্যক্তির বেশিরভাগই বিরক্তি মিশ্রিত, খুব অল্প ভাগেই ভক্তি রয়েছে। তবুও সেই ভক্তির সিকিভাগ ব্যক্তিত্বকে মুখোশ হিসাবে চালিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি জানি অগ্নিজিতের উত্তরটা ঠিক কি হতে পারে। সাধারণত সে দুটো কেসের মাঝে 1 সপ্তাহের গ্যাপ নেয়, তার আগে কোনো কেস হাতে নিতে চায় না। বোধ করি ইন্দ্রবাবুকে নিরাশ হয়েই ফিরে যেতে হবে। আমি অগ্নিজিতের দিকে তাকালাম। কপালে খানিকটা বিরক্তির ছাপ নিয়ে সে স্থির দৃষ্টিতে ভদ্রলোকের দিকে চেয়ে তার আপাদমস্তক পরিদর্শন করে বলল, আবার কি হলো? কার খুন হলো? ইন্দ্রবাবু বলে উঠলেন, খুন না নিখোঁজ আমিও বিস্তারিতভাবে ঠিক জানি না।
আপনি রেডি হয়ে নিন, আমি জিপটা ঘোরাচ্ছি, আসুন। সকালের খাবার খেয়ে নতুন অ্যাম্বাসেডারে চড়ে আমি আর অগ্নিজিৎ বেরিয়ে পড়লাম। কয়েকদিন ধরেই, আসলে কয়েকদিন বলা ভুল, প্রায় মাসখানেক ধরেই একটা অদ্ভুত খবর খবরের কাগজের পাতায় ঘোরাফেরা করছিল। আমি অগ্নিজিৎকে বেশ কয়েকবার বলেছি, কিন্তু সে খবরটা পড়ে অন্য দুনিয়াতেই চলে যেত। রাত পর্যন্ত পড়ার টেবিলে বসে খসখস করে কি সব লিখত। কি আকাশ পাতাল ভাবত কে জানে। কাল রাতে কলকাতা শহরে প্রবল বৃষ্টি হওয়ায় আমাদের টেলিফোন ডেড ছিল, তাই থানার ওসি যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় আজ সকালে অগত্যা ইন্দ্রবাবুকেই পাঠিয়ে দিলেন। থানায় ঢুকতেই দেখলাম দারোগা সাহেব বেশ চিন্তিত হয়ে বসে রয়েছেন। আমরা আসতেই তিনি চেয়ার ছেড়ে উঠে বসলেন। আরে বসুন বসুন অগ্নিজিৎ বাবু। অগ্নিজিৎ বলল, সিরিয়াস কিছু নাকি? একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে দারোগা সাহেব বললেন, কি বলি বলুন তো, ভারী অদ্ভুত কেস মশাই, বাপের জন্মে এসব শুনিনি। কনস্টেবল হুকুম সিংকে একটা জোর হাঁক পারতেই সে হন্তদন্ত হয়ে একটা পুরনো ধুলো পড়া মোটা খাতা নিয়ে হাজির হলো। খাতাটা ধপ করে দারোগা সাহেবের টেবিলে ফেলতেই দীর্ঘদিনের বদ্ধ পরিবেশে থাকা ধূলিকণাগুলো খোলা বাতাসে মহা আনন্দে লাফালাফি শুরু করে দিল। তার জেরে শুরু হওয়া কাশির দরুন দারোগা সাহেব কটমট করে হুকুম সিং এর দিকে দৃষ্টিপাত করলেন। ছোটবেলায় পাঠশালায় পড়াশোনা না করে আসায় প্রতিদিন মাস্টারের বকুনি খাওয়া ছেলেটার সাথে এই ভদ্রলোকের বেশ মিল খুঁজে পেলাম। এদিকে খাতার পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় থেমে দারোগা সাহেব খাতাটা অগ্নিজিতের দিকে মেলে ধরলেন। দেখা যাচ্ছে অনেক দিনের পুরনো পেপার কাটিংগুলো আঠা দিয়ে সাঁটা রয়েছে, কিছু ফটোগ্রাফসও রয়েছে এবং তার বেশিরভাগই জঙ্গল। পাতা উল্টাতেই আরো কিছু খবর সামনে এলো, সেগুলো অগ্নিজিৎ খুব খুঁটিয়ে দেখছিল। কৌতূহলবশত আমিও কিছুকে মারতে লাগলাম এবং যা বুঝলাম সেগুলো 4-5 বছর আগেকার কেস বলেই মনে হচ্ছে। খাতার পাতায় চোখ রেখেই কিছুক্ষণ পর অগ্নিজিৎ বলে উঠল, লামহাট্টা গ্রাম থেকে মানুষ গায়েব হচ্ছে। আচ্ছা, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মাঝে মাঝে রাতের বেলা সেখানকার পাইন বন থেকে নাকি অদ্ভুত ডাক শোনা যায়। মাটি থেকে অনেক ওপরে একসাথে অনেকগুলো মশাল চলে ওঠে, আবার দপ করে নিভে যায়। ভোরের দিকে বনে গেলে ভেজা মাটির ওপর অদ্ভুত পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। যারাই সন্ধ্যের পর বনের কাছাকাছি থাকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে কিছু জনের লাশও খুঁজে পাওয়া গেছে। আচ্ছা। অগ্নিজিৎ পরের পাতা উল্টাতেই একটা ছবি দেখলাম, একটা ডেড বডি, তবে ঠিক বোঝা যাচ্ছে না। ছবির কোয়ালিটি অত্যন্ত খারাপ। এমন সময় ইন্দ্রবাবু এসে বড় করে একটা সেলাম ঠুকলেন। দারোগাবাবু বললেন, ইনি ইন্দ্রনারায়ণ চ্যাটার্জি ওরফে ইন্দ্রবাবু, কেসটি ইনি ইনভেস্টিগেট করছেন। ইন্দ্রবাবুর হাতে একটা ফাইল ছিল। এবার তিনি সেটি অগ্নিজিতের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মাঝে ওখানে 1.5 বছর অবধি কোনো নিখোঁজের কেস আসেনি বলে কেসটা ক্লোজ করে দেওয়া হয়, তবে ইদানিং আবার শুরু হয়েছে। ফাইলের কয়েকটা পাতা উল্টাতেই একটা বীভৎস দৃশ্য আমার চক্ষু গোচর হলো। একটা লাশ, তার বডিটার বুক থেকে পেট অবধি ফালা করে কেটে আবার পুনরায় সেলাই করা হয়েছে, আর পুরো শরীরটা ফ্যাকাশে হয়ে আছে, যেন মনে হচ্ছে কেউ রক্ত চুষে খেয়েছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মানবঙ্গ পাচারের কেস। অদ্ভুতভাবে এখানে ছবিতে দেওয়া প্রত্যেকটা লাশের বাম হাতের একটি করে আঙুল কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে। ধপ করে ফাইলটা বন্ধ করে দিল অগ্নিজিৎ। বন দপ্তরে কি খবর দেওয়া হয়েছিল? কথাটা বলে অগ্নিজিৎ দুজনের দিকে তাকালো। ইন্দ্রবাবু তখন বললেন, গত 5 বছরে ওখানে প্রচুর খুন আর নিখোঁজের কেস হয়েছে স্যার। আসলে স্থানীয় বাসিন্দারা বন দপ্তরে অভিযোগ জানিয়েছিল, কিন্তু ওরা সঠিক ব্যবস্থা নেয়নি। আমাদেরকে অনেক পরে কেসটা হ্যান্ড ওভার করা হয়। ওখানে খানা তল্লাশি চালিয়েছি, কিন্তু কিছুই পাওয়া যায়নি। ইন্দ্রবাবু আরও বলেন যে সেখানে তাদের কিছু কনস্টেবল ও নাইট গার্ডের টিমকে পাহারা দেওয়ার কাজে মোতায়েন করা হয়েছিল। তারা কেউই কিছু বলতে পারছে না। গ্রামবাসীদের কথা অনুযায়ী পাহারা চলাকালীন
কেউ নিখোঁজও হয়নি, কিন্তু পাহারা দেওয়া হয়ে গেলে তারপর থেকে আবার শুরু হয়। দারোগা সাহেব এবার বললেন, দ্বিতীয়বারই ইন্দ্রবাবুর সাথে আমি গিয়েছিলাম আমাদের টিম নিয়ে। গ্রামবাসীদের সবাইকে সতর্ক করে দেয়া হয়েছিল, কেউ যেন সন্ধেবেলা বাড়ির বাইরে বেরোয় না। এই বার্তা পাওয়ার পর সেরকম কিছুই কানে আসেনি আমাদের, কিন্তু তাও আমরা পাহারা দিচ্ছিলাম। বেশ কিছুদিন আগে বড়বাবুর নির্দেশে পাহারা সরিয়ে নেওয়ার পর আবার সেই একই ঘটনা শুরু হয়েছে। তাই আপনাকে ডাকা হয়েছে অগ্নিজিৎবাবু। আমরা জানি যে এই কেসটা আপনিই সলভ করতে পারবেন। আমি অগ্নিজিতের মুখের দিকে একবার তাকালাম। কি অদ্ভুত পরিবর্তন! সকালে ইন্দ্রবাবুর আশাতে যেভাবে ক্ষেপে উঠেছিল অগ্নিজিৎ, এখন দেখি বেশ ফুরফুরে মেজাজ। আসলে মগজ খাটানোর রসদ যার কাছে থাকে তার আবহাওয়ার খামখেয়ালিপনা খুব স্বাভাবিক নয় কি? সদর দরজা খুলে বাড়ির ভিতর ঢুকতেই অনুসুয়া বেশ উৎসুক হয়ে নিচে নেমে এসে বলল, হ্যাঁ গো, সকাল সকাল এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে, কি হয়েছে গো? কিছু হয়েছে? বৌঠানের সরল মনকে বুঝতে আমার বেশি দেরি হলো না। পতিদেব স্বয়ং অগ্নিজিৎ বক্সি যে নতুন কেস পেয়েছেন তা অনুসুয়ার বুঝতে বাকি নেই। অনুসুয়াকে শুনিয়েই বেশ গলা খাকড়ি দিয়ে অগ্নিজিৎ বলে উঠল, সুবিমল, বলে দাও তোমার বৌঠানকে শীতের পোশাকগুলো ভালো করে রোদে দিয়ে সুটকেসে ভরতে। তার তো আবার ব্যাগ গোছাতে সময় লাগে, তাই না? অনুসুয়া ভীষণ উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, কি মানে? মানে শীতের পোশাক? কি বলছো? আমরা ঘুরতে যাচ্ছি আবার পাহাড়ে? বারান্দা থেকে ঘরে ঢুকতে ঢুকতে অগ্নিজিৎ গম্ভীরভাবে একটা বলে চলে গেল। এই হলো অগ্নিজিতের নতুন কেসের শুরুর মুহূর্ত। তার আর নিস্তার কোথায়? অনুসুয়া বলেছিল, উফ, পাহাড় যে আমার কত সাধের। দেখেছো ঠাকুরপো, তোমার দাদা আমাকে না নিয়ে গেলেও ঠাকুর আমার কথা ঠিক শুনেছেন। সে দার্জিলিং না হোক, কিন্তু যাওয়া তো হচ্ছে পাহাড়ে। সেদিন পুলিশ স্টেশন থেকে বাড়ি এসে অগ্নিজিৎকে বেশ চিন্তিত দেখালো। আমি কি হয়েছে জিজ্ঞেস করাতেই নিজের পড়ার টেবিলের ওপর থেকে পেপারওয়েটটা সরিয়ে একতারা কাগজের টুকরো বার করলো। প্রত্যেকটা টুকরোতেই লামাহাট্টার খবরগুলো সযত্নে লাল কালি দিয়ে গোল করা আছে, যার প্রত্যেকটা ঘটনাই বেশ রহস্যজনক। আমার বুঝতে বাকি রইল না যে এতদিন ধরে যে খবরগুলো অগ্নিজিৎকে আনমনা করে রাখত এটা সেটাই। দুদিন পর 21শে অক্টোবর নাগাদ আমরা ট্রেনে চড়লাম। হাওড়া থেকে লোকাল ট্রেনে ওঠার পর এক্সপ্রেসে চড়েছি। শীতের আমেজ পড়তে শুরু করেছে, তাই বাইরে মৃদুমন্দ বাতাস বইছে। অগ্নিজিৎ উঠে জানালাটা বন্ধ করে দিল। এই পর্যন্ত সে একটাও কথা বলেনি। এদিকে আনন্দের চোটে অনুসুয়ার মুখে কথা সরছে না। পাহাড়ে বেড়াতে গেলে বৌঠান সব থেকে বেশি উৎসুক হয়। আমিও খুশি হতে চাইছিলাম, কিন্তু অগ্নিজিতের মুখে সেই চিন্তার রেখা দেখার পর থেকে আমার মনেও সেই জায়গাটা নিয়ে একটা কৌতূহল আর উদ্বিগ্ন ভাব বাসা বেঁধেছিল। দার্জিলিং মেইন টাউন থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত সুন্দর পাইন বন দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম লামাহাট্টা। সেটা আসলে লামাদেরই বাসস্থান। ওখানে ডুকপা, শেরপা এবং ইয়ালমোসদের বাসস্থানও সমানভাবে বেড়েছে। কলকাতার ওই কোলাহল আর পাহাড়ের সুমধুর দৃশ্য দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কাল বিকেলে যাত্রা শুরুর পর এই ঘন্টা তিনেক হলো আমরা পৌঁছেছি। স্টেশন থেকে নেমে পুলিশ জিপে করে আমরা পৌঁছলাম বন বিভাগের বাংলোতে। আগের কেসের কিছুটা লেখা যাত্রাপথের অবসরে আমি শেষ করেছি। ঠিক করেছি বাকিটা শেষ করব আজই, তাই আজকের মতো আমি বেরোইনি। আমি যাব না শুনেই অগ্নিজিৎ আমার দিকে চোখ বড় বড় করে তাকালো, তারপর অনুসুয়াকে নিয়ে বেরিয়ে পড়ল। পরদিন সকালে তিনজনে বাজার চত্বর পেরিয়ে হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় গিয়ে পৌঁছলাম। বৌঠান দৃশ্য দেখে আহা আহা করছে, আর আমার এদিকে গোটা উপন্যাস লিখে ফেলতে ইচ্ছা করছে। সবুজ পাহাড়, নাম না জানা পাখির শিশের শব্দ, দূরে বরফ সুসজ্জিত সুন্দর সাদা কাঞ্চনজঙ্ঘা,
পিছন থেকে উকি দিয়েছেন স্বয়ং সূর্যদেব। আহা, কি অসামান্য অসাধারণ দৃশ্য! প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যখন অন্য এক জগতে ভাসছি, তখনই শুনতে পেলাম একটু দূর থেকে, আপনি কি অগ্নিজিৎ বাবু? হ্যাঁ নমস্কার, আমি অগ্নিজিৎ বক্সি। আপনি কি মিস্টার শরদিন্দু ব্যানার্জি? অগ্নিজিতের মুখে ভদ্রলোকের নাম শুনে আমি যতটা অবাক হলাম, তার থেকে কিছুটা অবাক শরদিন্দুবাবু নিজেই। অগ্নিজিৎ মনে হয় আমাদের দেখে সেটা আঁচ করেছে, তাই নিজে একটু হেসে বলল, না না শরদিন্দুবাবু, অবাক হওয়ার কিছুই নেই। আসলে কলকাতা থেকে বেরোনোর সময় দারোগাবাবু আপনার নাম আমাকে বলেছিলেন। আচ্ছা, আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার প্রিয় বন্ধু এবং প্রখ্যাত লেখক শ্রী সুবিমল বন্দ্যোপাধ্যায়। আর ইনি অনুসুয়া, আমার স্ত্রী। আর ইনি হচ্ছেন শরদিন্দু ব্যানার্জি, এই লামহাট্টা থানার ওসি। ভদ্রলোক চট করে জামার পকেট থেকে সিগারেট বের করে আমার আর অগ্নিজিতের দিকে বাড়িয়ে দিলেন। এইভাবে নমস্কার আদান প্রদানের পর একটা পুলিশের জিপ আমাদের সামনে এসে দাঁড়ালো। আমরা ওখানে দাঁড়িয়েই চা খেতে শুরু করলাম। চা একটা চুমুক দিয়ে শরদিন্দুবাবু বললেন, আমি খুবই দুঃখিত অগ্নিজিৎ বাবু যে কাল আমি আপনাকে আনতে যেতে পারলাম না। আসলে কাজের চাপটা অনেকটাই বেড়ে গেছে। আপনি জানেনই তো, ওই আমাদের গ্রাম থেকে লোকজন নিখোঁজ হচ্ছে। কালকে আবার সেই একই কেস। কথাটা শোনার পর আমার প্রকৃতি প্রেমিক মনোভাবে ভাঁটা পড়ল। আসলে এরকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ভুলেই বসেছিলাম যে অগ্নিজিৎ এখানে কেন এসেছে। আমি অগ্নিজিতের দিকে ফিরে তাকাতেই দেখলাম ওর মুখে বিরক্তির ভাব স্পষ্ট, কিন্তু সেই বিরক্তিটা দমিয়ে রেখেই সে প্রশ্ন করল, তার মানে আবার একজন নিখোঁজ? আচ্ছা, যে নিখোঁজ হয়েছে তার বাড়ির লোকের কাছ থেকে কি কিছু জানা গেছে? না, তেমন কিছুই জানা যায়নি। ওই রাতের বেলা সে বেরিয়েছিল, আর তারপর থেকেই আর বাড়ি ফেরেনি। আচ্ছা, আপনারা তো জল খাবারও খাননি, আমার বাড়িতে চলুন, ওখানে না হয়। অগ্নিজিৎ না বলতেই যাচ্ছিল, ঠিক তখনই শরদিন্দুবাবু বলে উঠল, না করবেন না অগ্নিজিৎ বাবু, আপনি এত নাম করা একজন মানুষ এই প্রথমবার আমাদের গ্রামে এসেছেন। যদি আমার বাড়িতে না যান তাহলে আমার স্ত্রী কিন্তু আমায় ছেড়ে কথা বলবে না। সে আপনার খুব বড় ভক্ত, দয়া করে আর না করবেন না। কথাটায় কিছু যেন ছিল যার জন্য অগ্নিজিৎ আর না করতে পারল না। শরদিন্দুবাবু একজন কনস্টেবলকে বলে আমাদের সাথের মালপত্র গাড়িতে ওঠানোর ব্যবস্থা করলেন। অগত্যা আমরা জিপে উঠে রওনা দিলাম শরদিন্দুবাবুর বাড়ির উদ্দেশ্যে। জলখাবারের শেষে তিনজনে আরাম কেদারায় বসলাম। অনুসুয়া শরদিন্দুবাবুর স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে অন্য ঘরে চলে গেল। আমি, অগ্নিজিৎ এবং শরদিন্দুবাবু তিনজনে মিলে সিগারেট ধরালাম। অনেকক্ষণ ধরে অগ্নিজিৎ ঘরের কড়ি কাঠের দিকে তাকিয়ে আনমনা হয়ে কিসব চিন্তা ভাবনা করছিল। তারপর বলে উঠল, আচ্ছা, ওই জঙ্গলে যখন এত অসুবিধা হচ্ছে তখন জঙ্গলে ঢুকে পুলিশ তল্লাশি করছে না কেন? এই প্রশ্নে প্রথমবার শরদিন্দুবাবুর মুখে একটা ভয় এবং অপ্রস্তুতের রেখা লক্ষ্য করলাম। সে আমতা আমতা করে বললেন, মানে অগ্নিজিৎ বাবু, এটা গ্রাম, আর বুঝতেই তো পারছেন এখানকার মানুষের মানসিকতা। যবে থেকে এখানে এই অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে তবে থেকে এখানকার লোকজন ওখানে যাওয়া তো বন্ধই করে দিয়েছে, উল্টে পুলিশও এইসব ব্যাপারে মাথা ঘামাতে নারাজ। তাছাড়া আপনাদের লালবাজারের দারোগা সাহেব সঙ্গে ওই ইন্দ্রবাবু, ওনারা দুবার করে তল্লাশি চালিয়েছেন, তবুও হাতে নাতে এমন কিছু প্রমাণ ওনারা পাননি যা দিয়ে কেসটা এগোনো যাবে। সবাই ওখানে যেতে এমনিই ভয় পাচ্ছে। গ্রামবাসীদের বক্তব্য সেখানে কোনো রাক্ষসী আছে। দেখলাম কথাটা শেষ করে শরদিন্দুবাবু নিজের মাথাটা নিচু করে নিলেন। অগ্নিজিতের মুখের দিকে তাকিয়ে দেখলাম তার ঠোঁটে তাচ্ছিল্য ভরা একটা হাসি লেগে রয়েছে। সে বলল, রাক্ষসী? সেই ওটাই বাকি আছে এবার। আচ্ছা শুনুন, আমরা না হয় উঠি, দুপুর তো হতে চললো। আর হ্যাঁ, কিছু জিনিস আপনাকে বলে দিচ্ছি, আপনি সেটা আমাদের ওখানে পাঠিয়ে দেবেন। আর যার ওই লালবিহারীর জঙ্গল, তাদের সাথে আমার একটু কথা বলাবেন, ঠিক আছে? দেখলাম শরদিন্দু বাবুর মুখে একটা ঝিলিক দেখা দিল। সে উৎফুল্ল স্বরে বলে উঠল, ও হ্যাঁ, দেখেছেন, ভুলেই গেছিলাম। জঙ্গলটা যাদের, মানে বীরেন্দ্রনাথ বাবু, তাদের বাড়িতেই আপনার এই গ্রামে আসার অনারে আর সন্ধেবেলা আপনাকে ওখানে যেতে হবে। আপনার কোনো অসুবিধা হবে না, আমি গাড়ি পাঠিয়ে দেব। দেখলাম
অগ্নিজিৎ একটা চিন্তামগ্ন স্বরে শুধুমাত্র বলে বেরিয়ে আসতে গেল, কিন্তু তার আগে দাঁড়িয়ে অগ্নিজিৎ জিজ্ঞেস করলো, আচ্ছা, এই বীরেন্দ্রবাবুর বাড়িতে কে কে আছেন? ওনার স্ত্রী সরমা, ওনার পুত্র কৃষ্ণেন্দু, কৃষ্ণেন্দুর স্ত্রী, ওনার সেক্রেটারি সৈকত, ওনার চাকর রামপ্রসাদ, আর বীরেন্দ্রবাবুই থাকেন। ওনার ছেলে কি করে? তেমন কিছুই না, সারাদিন নেশা করে আর বাবার টাকা ধ্বংস করে। অগ্নিজিৎ শুধু আচ্ছা বলে বেরিয়ে গেল। দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন পর্ব সারার পর দেখলাম অগ্নিজিৎ একটা সিগারেট ধরিয়ে অন্যমনস্কভাবে সিগারেটে টান দিচ্ছে। আমি গিয়ে তাকে কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলল, না হে সুবিমল, কিছু একটা ভুল হয়ে গেল। আমি এখানে এসেছি বা আমার পরিচয়টা সবার জেনে যাওয়াটা ঠিক হলো না। তুমি কি কাউকে সন্দেহ করছো? না, ঠিক সন্দেহ নয়, বিষয়টা আমার বেশ গোলমেলে লাগছে, জানো তো। আচ্ছা, শরদিন্দুবাবুকে তোমার কেমন লাগলো? হ্যাঁ, ভালোই তো লাগলো, বেশ সাময়িক একজন মানুষ। না 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 সুবিমল, ভালো তো বুঝলাম, কিন্তু একটু বেশি অমায়িক একজন মানুষ না? থাক, ছাড়ো, আমার একটু বিশ্রামের প্রয়োজন, আবার সন্ধ্যেবেলা যেতে হবে তো। হ্যাঁ, মানে এ কি? আরে বাবা, তুমি কি শরদিন্দুবাবুকে সন্দেহ করছো? দেখলাম অগ্নিজিৎ কোনো উত্তর না দিয়ে একটা সুর গুনগুন করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল। আমি বুঝলাম যে অগ্নিজিৎ এখন কিছু বলবে না বা বলতে চায় না, তাই আমিও কিছু জিজ্ঞেস না করে ভাবতে লাগলাম অগ্নিজিৎ ঠিক কি ভাবছে। কিন্তু কিছুক্ষণ পর কিছু না বুঝতে পেরে আমি আমার আগের গল্পটা শেষ করতে বসে পড়লাম। আমার মাথা থেকে কিছু বেরোচ্ছে না, একটা চাপা উত্তেজনা মনের মধ্যে জেগে উঠছে। বইপত্র রেখে আমি সামনের বারান্দায় এসে দাঁড়ালাম। সবে বিকেল 4:30 বাজে। এরই মধ্যে আকাশটা অন্ধকার করে এসেছে। গ্রামটি পাহাড়ের অনেক উচ্চতায় বলে এখানে সূর্যাস্ত আমাদের কলকাতার থেকে একটু তাড়াতাড়ি হয়, আর তার উপর আবার শীতের শুরু। কয়েকটা তারা জ্বলজ্বল করে উঠেছে আকাশে। দারোগা সাহেবের সাথে কথায় তিনি একবার বলেছিলেন, আপনারা ওখানে যে বাংলোতে উঠছেন সেখানকার দক্ষিণ দিকের একটি জানালা থেকে লাল বিহারীর জঙ্গল দেখতে পাওয়া যায়। আমি ভেবেছিলাম সে আবার কি কথা, সেটা কিভাবেই বা সম্ভব। এখানে এসে বুঝলাম বন বাংলোটা পাহাড়ের ওপরের দিকে, আর গ্রামটা পাহাড়ের ঢালে রয়েছে, এবং বাংলোর দক্ষিণ দিকেই সেই বিশাল পাইন বনটা রয়েছে। এটাই মনে হচ্ছে সেটা, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। গাঢ় নীল আকাশে ছোট ছোট শৃঙ্গের মতো কালো পাইন গাছগুলো দূরের অন্ধকারে মিশে রয়েছে। প্রায় 1.5 ঘন্টা বাদে শরদিন্দুবাবু গাড়ি পাঠালেন। আমি, অগ্নিজিৎ আর বৌঠান রেডি হয়ে গাড়ি চড়ে সোজা পৌঁছে গেলাম বীরেন্দ্রনাথ বাবুর বাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়িটা থামলো বীরেন্দ্রবাবুর বাড়ির সামনে। বাইরে থেকে দেখলে বাড়িটাকে ছোট দোতলা বাড়ি বলেই মনে হয়, তবে ভেতরে বেশ সুপ্রশস্ত অবস্থাপন্ন লোকের বাড়ি বলেই মনে হয়। বাড়িতে প্রবেশ করে সামনের খোলা দালানে বড় বড় টবে বাহারি তাল গাছ সাজানো রয়েছে চোখে পড়ল। দালানের 3 ধারে বারান্দা যুক্ত কয়েকটা ঘর। প্রবেশদ্বারের বিপরীতে দালানের অপর প্রান্ত থেকে উঠেছে দোতলায় উঠবার দুমুখ একটা সিঁড়ি। ডান ধারের একটা ঘরে অনেক লোক গিজ গিজ করছে দেখে আমরা সেদিকেই গেলাম। ডেপুটি কমিশনার সহ ওখানকার আরও কিছু গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন, কিছু স্থানীয় লোকও ছিলেন। আমরা আসতেই বীরেন্দ্রবাবু সাদরে আমাদের স্বাগত জানালেন। তিনি বেজায় খুশি হয়েছেন অগ্নিজিৎকে দেখে, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিছুক্ষণ কথা বলার পর বীরেন্দ্রবাবু আমাদেরকে নিয়ে গেলেন তার দুর্লভ সংগ্রহশালার ঘরে। একটা কথা শুনে খুবই খারাপ লাগলো যে তার স্ত্রী নাকি বিগত 4 বছর ধরে শয্যাশায়ী। কথাটা শুনে খারাপ লাগলো বটে, কিন্তু তার ঘরে ঢুকে আমি বিভোর হয়ে গেলাম। ভদ্রলোক যে খুবই শৌখিন মানুষ তা বুঝতে আর বাকি রইল না। এটুকু বোঝা যাচ্ছে এককালে শিকারের শখ ছিল তার, তবে এখন বয়সের ভারে আর হয়ে ওঠে না। হাতির দাঁতের তৈরি কারুকার্য করা বাক্স থেকে শুরু করে দেওয়ালে টাঙানো রয়েছে বেশ কিছু হরিণের শিংওয়ালা মাথা, কিছু তরোয়াল আর বন্দুক।
শিকারের বিভিন্ন সরঞ্জামও রয়েছে দেখলাম। আমি মুগ্ধ হয়ে সেসবই দেখছিলাম। হঠাৎই তখন লক্ষ্য করলাম অগ্নিজিৎ একটা বাক্সের সামনে দাঁড়িয়ে ভ্রুকুটি কুঁচকে কি যেন দেখছে। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব তার আগেই অগ্নিজিৎ ঘুরে আমার দিকে তাকালো। আমি লক্ষ্য করলাম তার ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠেছে। একটা বাক্স দেখে অগ্নিজিৎ এমন কি বুঝতে পারলো সেটা আমার মাথায় ঢুকলো না। আমি অবাক দৃষ্টিতে অগ্নিজিতের দিকে তাকিয়ে রইলাম। অগ্নিজিৎ বীরেন্দ্রবাবুকে জিজ্ঞাসা করলো, এটার মধ্যে কি কিছু ছিল নাকি? হ্যাঁ, ছিল হয়তো। এসব আপনি আমার সেক্রেটারিকে জিজ্ঞাসা করুন, ওই এসব দেখাশোনা করে। কি ছিল সেটা অন্তত বলতে পারবেন? আহা, বললাম না আমার সেক্রেটারি। আচ্ছা দাঁড়ান। रामप्रसाद, देखो तो सैकत कहाँ पे है, बुला के लाओ जरा। রামপ্রসাদ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বেরিয়ে গেল। আমরা আবার ঘরের অন্যান্য সামগ্রীগুলোর দিকে মনোযোগ দিতে শুরু করলাম। কিছুক্ষণ পর রামপ্রসাদ ঘরে ঢুকলো, আর তার পিছনে দেখলাম একজন জোয়ান ছেলে, বয়স আন্দাজ ওই 30-এর ঘরে। লম্বা ছিপছিপে গরম, মাথার চুল বেশ লম্বা, চোখে একটা চশমা। আমার বুঝতে বাকি রইল না যে এই সৈকত। সৈকত ঘরে ঢুকেই বীরেন্দ্রবাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, স্যার ডাকছিলেন আমাকে? হ্যাঁ, ইনি অগ্নিজিৎ বক্সী, গোয়েন্দা। আর ইনি হচ্ছেন সুবিমল বাবু, আর ইনি অনুসুয়া, অগ্নিজিৎ বাবুর স্ত্রী। আর এ হচ্ছে আমার সেক্রেটারি সৈকত বোস। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি একটু বাইরে সবাইকে অ্যাটেন্ড করে আসি। সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর আমরা সবাই নমস্কার জানালাম। অগ্নিজিৎ বলে উঠল, নমস্কার সৈকতবাবু, আমি গোয়েন্দা বা পুলিশ কেউই নই, সামান্য একজন সত্য অনুসন্ধানী। সত্যের অন্বেষণ করাই আমার কাজ। আর আপনাকে ডাকলাম তার কারণ এই বাক্সটার মধ্যে কি ছিল সেটাই জানার জন্য। ও, এই বাক্সটায় ওই একটা গন্ডারের দেহের পুরোটা, কিন্তু মাঝখানের আগে সেটাও চুরি হয়ে যায়। আমি স্যারকে ব্যাপারটা জানিয়েছিলাম, কিন্তু উনি গা করলেন না, তাই। অগ্নিজিতের মুখে আবার লক্ষ্য করলাম সেই হাসিটা। এই হাসিটা আমার খুবই চেনা। অগ্নিজিৎ যখন কিছুর সন্ধান বা মূল লক্ষ্যে পৌঁছানোর সময় আসে, তখন এই হাসি আমি দেখতে পাই তার মুখে। সবকিছু সৈকতের মুখে শোনার পর আমরাও বাইরে বেরোলাম। দেখলাম কমিশনার সাহেব এসে অগ্নিজিতের সাথে আলাপ আলোচনা করলেন। দেখলাম অগ্নিজিৎ তাকে নিয়ে গেলেন অন্য একটা ঘরে। কিছুক্ষণ কথাবার্তার পর আবার ফিরে এলেন। সেদিনকার মতো সবার সাথে আলাপ আলোচনা করে একটু গল্প করে ডিনার সেরে আমরা ফিরে এলাম বাংলোতে। কিন্তু আমরা আসার আগে বীরেন্দ্রবাবু অগ্নিজিৎকে নিয়ে নিজের ঘরের দিকে গেলেন, আর বললেনও যে তিনি অগ্নিজিতের সাথে একা একা কথা বলতে চান। তবে অগ্নিজিৎ যখন বেরোলো, লক্ষ্য করলাম তার হাতে রয়েছে একটা বইয়ের মতো কিছু। আমি জিজ্ঞেস করতে ও আমাকে কিছু না বলে কথাটা এড়িয়ে গেল। আমি বুঝলাম সে আমাকে কিছু বলবে না, তাই আমিও আর কথা না বাড়িয়ে রওনা দিলাম আমাদের বাংলোর দিকে। এরপর 2-3 দিন আমরা সেখানে স্বাচ্ছন্দ্যে ঘুরলাম। কোনো খুন হয়নি। খালি অগ্নিজিৎ বীরেন্দ্রবাবুর দেওয়া সেই বইটা আর অনেক সব কাগজপত্র নিয়ে মন দিয়ে পড়ে যাচ্ছে সমান তালে। আমি একবার অগ্নিজিৎকে বললাম, আমি না বেশ কিছুদিন ধরে ভাবছি একটা কথা তোমাকে বলবো, কিন্তু বলার আর সুযোগ পাচ্ছি না। খবরের কাগজ পড়তে পড়তে অগ্নিজিৎ বলল, বলে ফেলো, কি বিষয়? আমার কেন জানি না মনে হচ্ছে আমরা এখানে থাকলে খুনটুন কিছু হবেই না। এটা তোমার মনে হচ্ছে সুবিমল? তবে আর কিছুদিনের মধ্যে আর একটা খুন হবে। মানে কার খুন হবে? আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ চলে গেল অগ্নিজিৎ। কি ব্যাপার? এইরকম অ্যাজাম্পশন করেও এত শান্তভাবে কিভাবে কেউ কথা বলতে পারে, অন্তত সেটা আমার জানা নেই। এই সাত সকালে কে আবার ফোন করলো? লামহাটটার হাড় কাঁপানো ঠান্ডায় আমার হাত পা জমে যাওয়ার জোগাড়। দরজা জানালা বন্ধ করে যখন কম্বলের মধ্যে সেঁধিয়ে আছি, তখন কে আবার ফোন করলো। উফ,
ফোনটা আসলে অনেকক্ষণ ধরেই বাজছে। আমি পাশে টেবিল হাতড়ে চশমাটা নিয়ে আষ্ট্রে পৃষ্ঠে আমার চাদর জড়িয়ে ঢুলু ঢুলু চোখে যখন দরজা খুলে বাইরে এসেছি, দেখি অগ্নিজিৎ রিসিভার তুলে বেশ গম্ভীরভাবে কার সাথে যেন কথা বলছে। ও আচ্ছা, হুম হুম হুম, কখন হয়েছে? ওহো, আচ্ছা, শরদিন্দু বাবুকে জানিয়েছেন? ঠিক আছে, আমরা আসছি। আমি কিছু বলতে যাব তার আগে রিসিভারটা ঠক করে রেখে কঠিন গলায় বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বীরেন্দ্রবাবু খুন হয়েছেন। মানে কখন, কিভাবে হলো? সেই সব বলার এখন সময় নেই সুবিমল, তাড়াতাড়ি করো, ফাস্ট ফাস্ট। আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ হলো না আমার। জামাটা যা হোক করে গলিয়ে নিয়ে বীরেন্দ্রবাবুর বাড়ি থেকে কিছুটা দূরত্বে এসে পৌঁছালাম। একটা জঙ্গল, রাস্তায় লোকে লোকারণ্য, পুলিশে জায়গাটাকে পুরো ঘিরে ফেলেছে। ভিড় ঠেলে আমরা ভিতরে প্রবেশ করলাম। সেখানে উপস্থিত রয়েছেন ডেপুটি কমিশনার মিস্টার অভিষেক রায় নিজে, বীরেন্দ্রবাবুর ছেলে কৃষ্ণেন্দু ও তার স্ত্রী সৈকত, সবাই কান্নায় ভেঙে পড়েছে। কমিশনার সাহেবের আদেশে একজন কনস্টেবল ওনাদের বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এলেন। আমরা যখন ওখানে পৌঁছলাম তখন আমাদের দেখে কমিশনার সাহেব এগিয়ে এসে বললেন, দেখে মনে হচ্ছে 2-3 ঘন্টা আগে মারা গেছেন। আমরা গাড়ি থেকে নেমে একটু এগোতেই দেখলাম চাপ চাপ রক্ত মাটিতে জমাট বেঁধে আছে, বনের বালির সাথে মিশে কালো হয়ে আছে। গোটা কতক মাছিও ভন ভন করছে। ঘাড় বেঁকিয়ে এক পা মুড়ে উপুর হয়ে পড়ে রয়েছে বীরেন্দ্রবাবুর শরীরটা। মাথার এক সাইডে গভীর ক্ষত দেখা যাচ্ছে। খুনি ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করেছে। বডিটাকে সোজা করে কপালে হাত দিয়ে চেক করতে করতে অগ্নিজিৎ বলল, তাহলে আপনি কি বলতে চাইছেন? খুনটা হয়েছে রাত 3টের আশেপাশে, তাই তো? তাই তো মনে হচ্ছে, কারণ এখনো ডিহাইড্রেশন শুরু হয়নি, আর শরীর এখনো ঠান্ডা বরফের মতো হয়নি। তাছাড়া কমপক্ষে আমরা কাল এখান থেকে বেরিয়েছিলাম, ধরুন না, ওই রাত 10:30টার আশেপাশে। কমিশনার সাহেবের কথা শেষ না হতেই তখনই অগ্নিজিৎ বলে উঠল, বডিটাকে তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন, আর যখনই রিপোর্ট আসবে আমাকে দেখাবেন। অগ্নিজিৎ এখনো বীরেন্দ্রবাবুর পাশে বসে এক দৃষ্টিতে চেয়ে আছে। কি জানি হঠাৎ কি হলো। এক কনস্টেবলকে বলে কমিশনার সাহেব বডিটাকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করলেন। সব হয়ে যাওয়ার পরে অগ্নিজিৎ বলল, আমি বাড়ির সবার সাথে কথা বলতে চাই একে একে, আপনি ব্যবস্থা করান। আচ্ছা ঠিক আছে, আর এই দেখুন, সেই পায়ের ছাপ এখানে রয়েছে, মানে উনি কাল রাতে এখানে এসেছিলেন, আর তখনই। ওটা অতটাও গুরুত্বপূর্ণ নয় মিস্টার রায়, আপনি বাড়ির লোকের সাথে কথা বলানোর ব্যবস্থা করুন। আচ্ছা, আমি করছি। কমিশনার সাহেব চলে গেলেন। আমি খালি বুঝতে পারলাম না যে পায়ের ছাপটা অত গুরুত্বপূর্ণ নয় কেন। ভাবলাম একবার জিজ্ঞেস করি অগ্নিজিৎকে, কিন্তু তার মুখের গড়ন দেখেই বুঝলাম যে সে আমাকে কিছু বলবে না, তাই আর কথা বাড়ালাম না। কিছুক্ষণ পর কমিশনার সাহেব ফিরে এসে জানালেন বাড়ির সবাই তৈরি অগ্নিজিৎকে ভিতরে যেতে। আমরাও চললাম বীরেন্দ্রবাবুর বাংলোর দিকে। শুধু যেতে যেতে অগ্নিজিৎ একবার মিস্টার রায়কে বললেন একে একে যেন সবাই ভিতরে আসে, আর সেই ঘরে আমি, অগ্নিজিৎ আর মিস্টার রায় ছাড়া আর কেউ যেন না থাকে, আর দুটো গার্ড যেন বাইরে মোতায়েন থাকে। বীরেন্দ্রবাবুর বাড়ির সামনে পৌঁছলাম আমরা। অগ্নিজিৎ প্রথমে ঢুকেই সবাইকে বলল, আমি খুবই দুঃখিত যে এইরকম মুহূর্তে আপনাদেরকে আমি বিরক্ত করছি, কিন্তু এটা আমার কাজ, তার জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমে কে ওনার মৃতদেহটা দেখেছিলেন? সৈকতবাবু জবাব দিলেন, আমি অগ্নিজিৎ বাবু। আচ্ছা, আপনি ভেতরে আসুন। আমরা সবাই একটা ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার মুখে অগ্নিজিৎ আমাকে বলল, যে যা বলবে ভালো করে শুনবে, অবজার্ভ করবে, তাদের মুখভঙ্গি লক্ষ্য করবে, কেমন? আমি খালি মাথা নাড়িয়ে সায় দিলাম। আমরা তিনজনে একটা বেতের চেয়ারে বসলাম। শুধুমাত্র অগ্নিজিৎ একটা সিগারেট ধরাল, আর ভিতরে আসতে বলল সৈকত বাবুকে। সে এসে আমাদের সামনের চেয়ারে বসলো। অগ্নিজিৎ এক রাশ ধোঁয়া ছেড়ে বলল, আপনার বাড়ি কোথায়? রানাঘাট। আপনার বাড়িতে কে কে আছেন? আমার অসুস্থ মা আছেন,
আর বাবা অনেক বছর হলো মারা গেছেন। আচ্ছা, বীরেন্দ্রবাবু তো মারা গেলেন, এবার কি করবেন ভেবেছেন? না অগ্নিজিৎ বাবু, আসলে সবকিছু এত তাড়াতাড়ি হলো যে অত ভাববার সময় পাইনি। দেখি, যদি কৃষ্ণেন্দু বাবু আমাকে রাখেন তো থাকবো, আর না হলে। আচ্ছা, আপনি তো আগে মৃতদেহটা দেখেছিলেন তাই না? হ্যাঁ, মানে আমি সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর ফেরার পথেই মৃতদেহটা দেখতে পাই। দেখতে পেয়েই সকলকে জানাই। কাল রাতে আপনি কোথায় ছিলেন? ঘরেই, খাওয়া দাওয়ার পরে একটু বই পড়ে তার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ি। আচ্ছা, বেশ বেশ, আপনি আসতে পারেন, খালি কৃষ্ণেন্দু বাবুকে দয়া করে পাঠিয়ে দেবেন। ছেলেটার কথা শুনে আমার একটু খারাপ লাগলো। আহারে, বাপ মরা ছেলেটার রোজগারের পথ বন্ধ হয়ে যাবে ভাবলেও খারাপ লাগে। সৈকতবাবু চলে যেতেই রাগান্বিত ভাব নিয়ে ঘরে ঢুকলেন কৃষ্ণেন্দু বাবু। কি ভেবেছেনটা কি আপনারা? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে এখানে? এখানে আমার বাবা মারা গেছেন আর আপনি এখানে বসে গোল টেবিল বৈঠক করছেন? হ্যাঁ, আপনি কে? আপনি কে? হ্যাঁ, কোন পুলিশের লোক? আপনি যা বলছেন আমি সব বুঝতে পারছি কৃষ্ণেন্দু বাবু, কিন্তু এটা আমার কাজ। আর হ্যাঁ, আমি পুলিশের লোক নই, আমার নাম অগ্নিজিৎ বক্সী, একজন সামান্য সত্যানুসন্ধানী। অগ্নিজিৎ বক্সী এই নামটা শোনা মাত্র কৃষ্ণেন্দুবাবু একটু শান্ত হলেন। বিস্ফারিত চোখে চেয়ারে বসতে বসতে তিনি বললেন, অগ্নিজিৎ বক্সী? কিন্তু কিন্তু আপনি এখানে কবে এলেন? আর আর আপনাকে কেউ এই কেসে কি নিযুক্ত করেছে যে আপনি তদন্ত করছেন? আমরা অনেকদিন আগেই এসেছি, তবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ঠিক খুশি হতে পারলেন না আমাদের আগমনে, কি তাই তো কৃষ্ণেন্দুবাবু? আর হ্যাঁ, সত্যের অনুসন্ধানই আমার কাজ। যাই হোক, কালকে রাতে আপনি ঠিক কোথায় ছিলেন বলুন তো? আর আমরা আশাইস্তক আপনাকে তো দেখতে পাইনি একবারও। অগ্নিজিতের এই কড়া কথায় কাঁচ দিল বেশ। কৃষ্ণেন্দুবাবু একটু গুটিয়ে গেলেন, খানিকটা ইতস্তত হয়ে বললেন, হে বাবা, না না না, আপনার মতো মহান মানুষের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হলো। আসলে কি বলুন তো অগ্নিজিৎ বাবু, আমি সব পার্টি থেকে দূরে থাকতেই পছন্দ করি, আর কাল একটু বাইরে মদ্যপান করেছিলাম। আপনাকে মিথ্যা বলবো না অগ্নিজিৎ বাবু, আসলে প্রতিদিনই বাইরে থেকে বন্ধু বান্ধবদের সাথে মদ্যপান করে বাড়ি ফিরি। কাল আমি বাড়ি ফিরেছিলাম ধরুন না ওই 12:15 কি 12টার দিকে। ওই তো রামপ্রসাদী সব দরজা খুলে দিয়েছিল। আপনি জমিদার বংশের ছেলে আর বাইরে থেকে মদ খেয়ে বাড়ি ফিরছেন, আপনি তো চাইলে ঘরে বসেই খেতে পারেন। না অগ্নিজিৎ বাবু, বাবাই সব একদমই পছন্দ করতেন না, তাই। আচ্ছা, আপনি কখন জানতে পারলেন আপনার বাবার মৃত্যু সম্বন্ধে? না, আমাকে আমার স্ত্রী এসে জানালো, তখনই আমি ছুটে গেলাম, আর গিয়ে দেখি। আপনার কাউকে সন্দেহ হয়? না অগ্নিজিৎ বাবু, বাবা খুবই অমায়িক মানুষ ছিলেন। বাবার কোনো শত্রু থাকতে পারে এটা আমি কল্পনাও করতে পারি না। আচ্ছা, আপনার বাবা কোনো উইল বানিয়ে গেছে কিনা জানেন? না, তেমনটা তো কখনো শুনিনি। আচ্ছা, ধন্যবাদ, আপনি আসতে পারেন। আপনি একটু রামপ্রসাদকে ডেকে দিন। কৃষ্ণেন্দুবাবু উঠে চলে গেলেন। কিছুক্ষণ পরে ঘরে ঢুকলো রামপ্রসাদ। কিছুক্ষণ কথা বলার পর অগ্নিজিৎ আমাকে আর কমিশনার সাহেবকে বাইরে যেতে বলল। সেই সময় ঘরে ছিল শুধু রামপ্রসাদ আর অগ্নিজিৎ। কি কথা হলো সেটা আমরা জানতেও পারলাম না। আমার রাগ হচ্ছিল অগ্নিজিতের ওপরে, আমাকে অন্তত ঘরে রাখতে পারতো। এইসব ভাবছি, তখনই বাইরে বেরোলো অগ্নিজিৎ, সাথে রামপ্রসাদ। আমি দেখলাম অগ্নিজিতের মুখের চিন্তার রেখা আবার ফুটে উঠেছে। সে বাইরে বেরিয়ে এসে সবার দিকে তাকিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে সহযোগিতা করার জন্য। আমি আজই কিছুদিনের জন্য কলকাতাতে যাব। যদি আপনাদের আমায় কিছু বলার থাকে তাহলে আপনারা সুবিমলকে বলবেন, ও আমায় জানিয়ে দেবে। তারপর ও শুধু আমার দিকে তাকিয়ে বলল, চলো সুবিমল, আসুন কমিশনার সাহেব। আমি ভেবেছিলাম যে অগ্নিজিৎ হয়তো কোনো জাল বুনলো এটা বলে, কারণ সে আগেও এরকম করেছে। কিন্তু আমি ভুল ছিলাম। সত্যি সে বিকেলে এসে কিছু জিনিস নিয়ে বেরিয়ে গেল, আর যাওয়ার সময় আমাকে বলে গেল আমি যেন অনুসুয়ার খেয়াল রাখি। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনলাম।
আর দেখলাম কমিশনার সাহেবের সাথে জিপে করে সে বেরিয়ে গেল। তারপর কেটে গেছে 3-3টে দিন। মাঝে মাঝে শুধু কমিশনার সাহেব এসে দিয়ে যান অগ্নিজিতের চিঠি, যেটা কমিশনার সাহেব দিত অনুসুয়াকে। আমি বেশ কয়েকবার কমিশনার সাহেবকে জিজ্ঞেস করেছি, কিন্তু তিনি কিছুই বলতে পারেননি। এদিকে অগ্নিজিতের চিঠি পেয়ে অনুসুয়া আনন্দে ফুলে ভেবে উঠত, আর আমি কি করব দিশা না পেয়ে শেষমেশ আমার আগের বারের গল্পটাই লিখতে বসতাম। এই কিছুদিনের মধ্যে শুধু সৈকত বাবু এসে অগ্নিজিতের খোঁজ করে গেছে, আর তেমন কেউই আসেনি। আগের দিন অনেক রাত অব্দি লেখালেখি করার দরুন আমি স্টাডি টেবিলেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল অগ্নিজিতের ডাকে। সুবিমল, সুবিমল, আরে এই সুবিমল, আরে ওঠো ওঠো, অনেক কথা বলা বাকি আছে, চলো চলো। আরে তুমি কবে এলে কলকাতা থেকে? কলকাতা? আমি গেলে তারপর তো আসবো। মানে এই যে তুমি চট জলদি তৈরি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি, সব কথা হবে। এই না না, তুমি বলো সব কিছু। এখন কোথায় ছিলে তুমি একদিন? সব বলবো লেখক, সব বলবো। এখন 8টা বাজে, বাকিরাও সবাই একটু পরে চলে আসবে, তখন সব বলবো। যাও যাও যাও, তৈরি হয়ে নাও, যাও। আমাকে এক প্রকার ঠেলেই নিয়ে গেল অগ্নিজিৎ। কিছুক্ষণ পর তৈরি হয়ে আমি গেলাম বারান্দায়। সেখানে অনেকে বসে আছে, তাদের সবাই আমার চেনা, যেমন কমিশনার সাহেব, দারোগা বাবু, শরদিন্দু বাবু। কিন্তু আমার সব থেকে বেশি অবাক লাগলো ইন্দ্রবাবুকে দেখে। আমি ঢুকতেই অগ্নিজিৎ আমাকে বসতে বলল, আর নিজে একটা সিগারেট ধরালো। অনুসূয়া এসে হাজির হলো চা নিয়ে। চায়ের প্লেটটা রেখে সেও বসলো চেয়ারে। চায়ে চুমুক দিতে দিতে কমিশনার সাহেব একটু গলা খাকড়ি দিয়ে অগ্নিজিৎকে প্রশ্ন করলেন, অগ্নিজিৎ বাবু, আপনি কি বলবেন বলছিলেন তা পুরোটা একটু খুলে বলুন তো মশাই। এবার তো আমাদের কৌতূহল আরো বাড়ছে। শুরু থেকে বলছি। প্রথমে যখন আমার কাছে এই কেসটা আসে, আমি ভেবেছিলাম এটা একটা নর্মাল কেস, কিন্তু সেখানে যখন শুনলাম ওই জঙ্গলের ব্যাপারে, তখন বুঝলাম এটা অন্য একটা ব্যাপার। আমি এখানে এসে সর্বপ্রথম শরদিন্দু বাবুর কাছে জানতে পারলাম যে আপনাদের সবার ওই জঙ্গলের প্রতি একটা ভয় কাজ করে। দেখুন, আমি সত্যের সন্ধান করি, ওই ভূতে ভূতে আমার বিশ্বাস নেই। আর এই সব কিছুর সাথে 3জন প্রধান মাথা জড়িয়ে, সৈকতবাবু, কৃষ্ণেন্দুবাবু আর শরদিন্দুবাবু। অগ্নিজিতের শেষ কথায় আমরা সবাই সম্বিত হয়ে শরদিন্দু বাবুর দিকে তাকালাম। দেখলাম তার মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট, কিন্তু সেটা কাউকে বুঝতে না দিয়ে সে অগ্নিজিৎকে বলল, আমি? হ্যাঁ, আপনি। সবই ঠিক করলেন শরদিন্দুবাবু, খালি যে ভুল রিপোর্টটা আপনি কমিশনার সাহেবকে দিয়েছিলেন সেই কেসেরই ঠিক রিপোর্টটা আমাকে দিলেন। আমি শরদিন্দুবাবুর রিপোর্টটা পাওয়ার পর কমিশনার সাহেবকে টেলিফোন করেছিলাম। তিনি শুনে তো অবাক, এত বড় একটা ঘটনা বেমালুম চেপে দেওয়া হয়েছে। তাই জন্য আমিও ভেবেছিলাম যে পোস্টমর্টমে ড্রাগের ট্রেস পাওয়ার পরেও পুলিশ কোনো অ্যাকশন নিল না কেন। তারপর গুপ্তচর পাঠিয়ে তদন্ত করে জানা গেল আমাদের শরদিন্দুবাবু ঘুষ দিয়ে ডুপ্লিকেট রিপোর্ট তৈরি করেছিলেন। শরদিন্দুবাবু, লোভ বড় মারাত্মক জিনিস, বুঝলেন? আর যদি সেটা টাকার প্রতি হয় তাহলে সেটা ভয়ঙ্কর। কি বলেন? আরাম কেদারায় গা এলিয়ে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে অত্যন্ত ঠান্ডা মেজাজে কথাগুলো বলল। অন্যদিকে দেখলাম শরদিন্দুবাবু মুখ নামিয়ে নিলেন অগ্নিজিতের কথাটা শুনে। তারপর কমিশনার সাহেব বাইরে থাকা একজন কনস্টেবলকে ডেকে বললেন, এই, এনাকে নিয়ে যাও, থানায় বসিয়ে রাখো যতক্ষণ না আমি আসি। এটা বলার সাথে সাথে অগ্নিজিৎ একইভাবে আরাম কেদারায় শুয়ে থেকে বলল, দাঁড়ান দাঁড়ান কমিশনার সাহেব, আপনি এভাবে ওনাকে পুরো গল্প শোনার থেকে বঞ্চিত করতে পারেন না, এটা ওনার প্রাপ্য। কমিশনার সাহেব কনস্টেবলকে দাঁড় করালেন। তার মাঝে আমি বলে উঠলাম, আচ্ছা অগ্নিজিৎ, তুমি কি করে জানলে যে কৃষ্ণেন্দুবাবুই সব কিছু করিয়েছেন? না সুবিমল, আমার জানা সম্ভব হতো না যদি বীরেন্দ্রবাবু আমাকে এই বইটা না দিতেন। অগ্নিজিৎ আমাদের সামনে থাকা টেবিলটা থেকে একটা বই তুলে নিল। আমাদের সামনে যে একটা বই রাখা ছিল সেটা এতক্ষণ ধরে আমি খেয়ালই করিনি। অগ্নিজিৎ হাতে বইটা উঠিয়ে নিয়ে বলতে শুরু করলো, দূর থেকে দেখলে মনে হবে এটা একটা বই, কিন্তু এটা আসলে একটা ডায়েরি। বীরেন্দ্রবাবু বইটিকে এত সুন্দরভাবে বাঁধিয়েছিলেন যাতে মনে হয় একটা সাধারণ বই এটা, কিন্তু এখানে বীরেন্দ্রবাবু রোজকার সমস্ত কারুকার্য
পুঙ্খানুপুঙ্খভাবে নথিবদ্ধ করেছিলেন। এখানেই তিনি লিখেছিলেন তার সুপুত্রের কুকর্মের কথা। তিনি এটিও লেখেন যে ওনার ছেলে মানে কৃষ্ণেন্দুবাবু জুয়া খেলায় হেরে যাওয়ার টাকা চাইতেন বীরেন্দ্রবাবুর কাছ থেকে। তবে বীরেন্দ্রবাবু এইসব টাকা দিতে নারাজ থাকায় নাছোড় বান্দা সুপুত্র তাকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এবার অগ্নিজিৎ আমার দিকে তাকিয়ে বলে ওঠে, এটাই হলো মোটিভ সুবিমল, এটাই হলো মোটিভ। প্রত্যেক খুনের তদন্ত করার আগে আমাদের এটা জানা উচিত যে ভিকটিম মরলে কার সব থেকে বেশি লাভ। আমার প্রথম সন্দেহ হয়েছিল কৃষ্ণেন্দুবাবুর ওপরে, কারণ শরদিন্দুবাবু আমাদেরকে জানিয়েছিলেন যে কৃষ্ণেন্দুবাবু কোনো কাজ করেন না, মদ জুয়া এসব করেই তার দিন কাটে। এমন সময় ইন্দ্রবাবু বলে ওঠেন, বুঝলাম, কিন্তু আপনি সৈকতকে দোষী প্রমাণিত করছেন কি করে? ছেলেটা ভালো, কিন্তু ওই যে বললাম না, লোভ বড় সাংঘাতিক জিনিস। বীরেন্দ্রবাবুর ওই সংগ্রহশালায় যে বাক্সটা আমরা খালি দেখেছিলাম সেটা চুরি করে সৈকত। ঠিক আছে, কিন্তু সে খালি চুরি করেছে বলে তাকে দোষী সাব্যস্ত করছো? আর সে ছিল বীরেন্দ্রবাবুর খুবই বিশ্বস্ত একজন কর্মচারী। এতদিনে তাহলে সে অনেক কিছু চুরি করতে পারত। হঠাৎ এমন কি দরকার পড়লো তার যে বীরেন্দ্রবাবুকে না জিজ্ঞাসা করেই সে জিনিসটাকে সরিয়ে ফেললো? এত জিনিস থাকতে একমাত্র ওটা সরিয়ে লাভটাই বা কি? এই তনু, তোমার কথার মধ্যেই তোমার উত্তর উঁকি দিচ্ছে। দেখো, সবটাই আমার অনুমান, কিন্তু আশা করছি আমার এই অনুমানটাই ঠিক। মনে করে দেখো, সৈকত বলেছিল তার মা অসুস্থ, আর যেটা সে চুরি করেছে সেটা অ্যান্টিক জিনিস। সচরাচর ওই রকম জিনিস তুমি সাধারণত কোনো বাড়িতে দেখতে পাবে না। এর বাজার মূল্য কয়েক হাজার। আর কমিশনার সাহেব, আপনারা যে পায়ের ছাপটা পেয়েছেন সেটা ওটারই ছাপ। সৈকত ওটা চুরি করে, কিন্তু ভাগ্যক্রমে সেটা দেখে বেড়ে কৃষ্ণেন্দু। তার মাথায় বুদ্ধি খেলে যায়, যার দরুন আপনারা ওই জঙ্গলে যেতে ভয় পেতেন। আর বেচারা সৈকত বাবুকেও আমাকে দোষী সাব্যস্ত করতে হয়। কিন্তু তুমি এই 2-3 দিনের জন্য কলকাতায় গিয়ে কি করলে? অগ্নিজিৎ একটু মুচকি হেসে বলল, ওটা জেনে বুঝে জাল বুনেছিলাম। আমি এখানেই ছিলাম কমিশনার সাহেবের বাড়িতে, কিন্তু সেটা তোমাদের বলা যেত না, তাই তোমরা জানতে পারোনি। কারণ আমি জানতাম যে কৃষ্ণেন্দুবাবু কিংবা সৈকতবাবু আমার খোঁজে তোমাদের কাছে আসবে। আর রাগ করো না বন্ধু, ঠিক এই কারণেই আমি তোমাকেও নিয়ে যেতে পারিনি। ঠিক আছে, কিন্তু তুমি করলেটা কি? আমরা প্রথম 2 দিন শুধু অপেক্ষা করেছি, আর তোমরা বুঝতেও পারোনি যে তোমাদের বাংলোর সামনে পুলিশ মোতায়েন করা ছিল ভেষ বদলে। তাই খুব সহজেই জানলাম যে কৃষ্ণেন্দুবাবু না এসে সৈকতবাবু আমার খোঁজ করেছে। আর হ্যাঁ, সেদিন আমি এখান থেকে বেরিয়েছি, সেদিনই আমি ইন্দ্রবাবুকে এখানে ডাকি। আর যবে শুনলাম সৈকতবাবু আমার খোঁজ করছে, সেদিনই ইন্দ্রবাবুকে বলি যে কৃষ্ণেন্দুবাবুর সাথে দেখা করতে, আর তাকে বলতে যে সে ড্রাগ পাচার করতে চায় বিদেশে। জ্বালা অভাবে তার অর্ধেক সে কৃষ্ণেন্দুবাবুকে দেবে। আমার সন্দেহ ছিল যে ওই জঙ্গলের ভেতর থেকে ড্রাগ পাচার করা হতো, আর তার পেছনে কৃষ্ণেন্দু বাবুরই হাত ছিল। কিন্তু আমার কাছে প্রমাণ ছিল না। সেদিন রাতে ইন্দ্রবাবু কৃষ্ণেন্দুবাবুর সাথে দেখা করে এবং আমরা প্রমাণ পাই। আমরা ভেবেছিলাম যে কাজটা হয়তো এতটা সহজ হবে না। কৃষ্ণেন্দুবাবু কিছু হয়তো জিজ্ঞেস করবেন ইন্দ্রবাবুকে, কিন্তু তিনি লোভ আর টাকার প্রতি এতটাই আসক্ত ছিলেন যে কিছুক্ষণ না বলার পরই ইন্দ্রবাবুর সাথে দেখা করতে রাজি হয়। তারপর বাকিটা তো তোমাদের সামনেই। এক টানা এতক্ষণ বলার পর অগ্নিজিৎ চুপ করলো। আমরাও সবকিছু শোনার পর আমরা সবাই কিছুক্ষণ চুপ করে রইলাম। আবার অগ্নিজিৎ চেয়ারে নিজের শরীরটা এলিয়ে দিল, খালি অনুসুয়ার দিকে তাকিয়ে একবার বলল, মাথাটা খুব ধরেছে অনু, আর এক কাপ চা দাও না।